টেকসুপিটির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো SIM900A মডিউল নিয়ে। আপনারা ইতিমধ্যে অনেকে প্রজেক্ট পারপাস SIM900 মডিউলটি ব্যবহার করেছেন। ইউনিভার্সিটি লেভেল হোক, নিজেদের পার্সোনাল কাজে হোক, আমরা এই মডিউল ব্যবহার করে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেছি। এটা কিন্তু ঠিক, হয়তোবা একবার এই কাজটি সফল হতে পারেননি। হয়তো অনেকের দিন রাত পরিশ্রম করে একটা মেসেজ সেন্ড করতে পেরেছেন, কারো জন্য খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটিতে সফলতা অর্জন করতে পেরেছেন। SIM900 মডিউলে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট কারেন্ট ড্র করে সব সময়ের জন্য। আমরা অনেক সময় এটার পাওয়ার সাপ্লাই হিসেবে 1 অ্যাম্পিয়ার কিংবা 2 অ্যাম্পিয়ার রিকমেন্ড করে থাকি। এর কারণ কি আসলে? আপনি যদি 100 মিলি অ্যাম্পিয়ারের কোনো পাওয়ার সোর্স দিয়ে এটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে কি এটা আদৌ চলবে? এইরকম বিভিন্ন তথ্য নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন আমরা দেখে আসি ভিডিওতে কি বলা হচ্ছে। SIM900 মডিউলে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট কারেন্ট ড্র করে সব সময়ের জন্য, সেটা 30 থেকে 40 মিলি অ্যাম্পিয়ারের মতো। কিন্তু আমরা অনেক সময় এটার পাওয়ার সাপ্লাই হিসেবে 1 অ্যাম্পিয়ার কিংবা 2 অ্যাম্পিয়ার রিকমেন্ড করে থাকি। এর কারণ কি আসলে? এর কারণ একটাই, আপনি যখন এটার সাথে সিম কানেক্ট করেন, এটাকে পাওয়ার আপ করেন, তখন এটা যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট করার চেষ্টা করে, ঠিক তখনই এটা কখনো 300 কিংবা কখনো 500-র উপরে কারেন্ট ড্র করে, মানে 500 মিলি অ্যাম্পিয়ার, যেটা 0.5 অ্যাম্পিয়ার আমরা বলে থাকি। তবে এটা সবসময় কনস্ট্যান্ট না, হতে পারে সেটা 300 মিলি অ্যাম্পিয়ার, 400 মিলি অ্যাম্পিয়ার, বিভিন্ন রকমের ভেরিয়েন্টের কারেন্ট ড্র হতে পারে। এখন আপনি বলেন তো, আপনি যদি 100 মিলি অ্যাম্পিয়ারের কোনো পাওয়ার সোর্স দিয়ে এটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে কি এটা আদৌ চলবে? হয়তো নেটওয়ার্কে কানেক্ট হওয়ার সময় এটা ডিসকানেক্ট হয়ে যাবে অথবা পাওয়ারটা অফ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের SIM900 কিট। এটির ব্যবহার আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকে এটার ভুল ব্যবহারের কারণে এটিকে নষ্ট করে ফেলেছে। তো SIM900 কিটে অ্যাকচুয়ালি কী করা হয়? এটি ব্যবহার করে আমরা SMS সেন্ড করতে পারি, ফোন কল করতে পারি। এই যাবতীয় কাজগুলো করার জন্য আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। এই মডিউল বা এই কিটটার ক্ষেত্রে এখানে হচ্ছে শুধুমাত্র 5 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। এখন যদি আপনি 5-এর অধিক ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে এই চিপটা পুড়ে যাবে। আমরা একটু দেখে নেই যে কীভাবে চিপটা পুড়ে যায় আসলে। এই কানেক্টরটা J1 কানেক্টর। এই কানেক্টরের মাধ্যমে 5 ভোল্ট এই ডায়োডের মাধ্যমে ড্রপ হয়ে সরাসরি এই মডিউলে চলে আসে। মডিউলে যখন আসে তখন ডায়োডের মাধ্যমে 0.7 ভোল্ট ড্রপ হয়, অর্থাৎ আপনি 5 ভোল্ট দিলে সেটা এখানে আসবে 4.3 ভোল্টের মতো। এখন কোনো ক্ষেত্রে হতে পারে যে এই ভোল্টেজটা 4.3-র জায়গায় 4.4 হয়েছে, এত সমস্যা। কিন্তু আপনি যদি ভুল করে এই 5-এর বেশি, অর্থাৎ আমাদের 6 ভোল্টের সোর্স থাকতে পারে, 9 ভোল্টের সোর্স থাকতে পারে, কিংবা 12 ভোল্টেরও সোর্স থাকতে পারে, এই সকল ক্ষেত্রে এই চিপটা ইন্টারনালি ড্যামেজ হয়ে যায়। এটা আসলে চোখে দেখে বোঝার উপায় নাই। যখন আপনারা এই মডিউলটাতে সাপ্লাই দিবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করব সেটা যেন রেগুলেটেড হয়, অর্থাৎ সেটা যেন 5-এর বেশি না হয়। এখন হতে পারে আপনি বাজার থেকে খুব সস্তা এমন একটা পাওয়ার সোর্স কিনেছেন যেটা কখনো 5 ভোল্ট হয়, কখনো 6 ভোল্ট হয়, কখনো 5.5 ভোল্ট হয়। এই সকল ক্ষেত্রে এই ধরনের সাপ্লাই আমি সবসময় বলবো আপনি এটাতে ব্যবহার করবেন না। এই মডিউলটিতে আমরা দুইভাবে ইন্টারফেস করতে পারি, একটা হচ্ছে RS-232 পোর্ট ব্যবহার করে, অন্যটি হচ্ছে আমরা আমাদের যে সিরিয়াল কমিউনিকেশন সেটা ব্যবহার করে। এখন এটার ক্ষেত্রে যেটা হবে যে মাঝখানে হচ্ছে আপনার পিসি থেকে একটা সিরিয়াল পোর্ট 9 পিনের, তার মধ্যে RX-TX পিন আছে, সেই পিনগুলো এখানে কানেক্ট করতে হবে, তারপর গ্রাউন্ড কানেক্ট করলেই হয়ে যাবে। সাধারণত ওই পিনগুলো, ওই পোর্টগুলো এখনও কোনো পিসিতে থাকে না। এগুলো পূর্বের যে আগের যে মাদারবোর্ডগুলো ছিল সেই বোর্ডের জন্য মূলত ডিজাইন করা। যেহেতু এগুলো আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে, সো আমরা ওই দিকে আর যাবো না, আমরা এই 6টা পিন ব্যবহার করব। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনি শুধু এখানে পাওয়ার আপ করবেন আর নিচে হচ্ছে পিসি আপনার যে মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনো বোর্ড আছে সেখানে হচ্ছে 2টা পিন কানেক্ট করবেন, তাহলে আমাদের কমিউনিকেশন ওকে হয়ে যাবে। এখানে একটু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে
আমরা যখন একে পাওয়ার আপ করব, আমাদের এই সোর্সটা অবশ্যই ইন্ডিভিজুয়াল হতে হবে। কেন বলতেছি, কারণ কোনো কারণে সোর্সটা যখন আপনি আর্ডুইনোর সাথে কানেক্ট করবেন, তখন আর্ডুইনোর সোর্সের সাথে যদি এই সোর্স কানেক্ট করা থাকে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা বারবার হচ্ছে রিসেট হতে থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন যে যখন আপনি একই সোর্সে এই মডিউল প্লাস হচ্ছে আপনি অন্যান্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতেছেন, যদি মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমি আর্ডুইনোর কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে বারবার এই বোর্ডটা রিসেট হয়ে যাচ্ছে। এজন্য আমার একটা সাজেশন থাকবে, আপনি হচ্ছে যে এই সোর্সটা যখন ব্যবহার করবেন, এই সোর্সের যে ভিসিসি পিন অন্য কোনো কিছুর সাথে কানেক্ট থাকবে না। কিন্তু এইটার গ্রাউন্ড অবশ্যই আপনি যে মাইক্রো কন্ট্রোলার বা আর্ডুইনো উনো, মেগা, ন্যানো ব্যবহার করছেন তার সাথে অবশ্যই কানেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমি একটা আইডিয়া বলতে পারি, সেটা হচ্ছে এখানে যে গ্রাউন্ড পিনটা আছে, এই গ্রাউন্ড পিনটা যদি আপনি আর্ডুইনো উনোর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখেন, তাহলেই আপনার এই বোর্ডটা ওই বোর্ডের সাথে ইন্টারফেস করার জন্য উপযোগী হয়ে যাবে। এখন বলতে পারেন যে এখানে আমি কি সাপ্লাই দিব, তাহলে এরকম সোর্স কি হতে পারে? এরকম অনেক সোর্স রয়েছে বাজারে যেগুলো আমরা 5 ভোল্ট হিসেবে এখানে সাপ্লাই দিতে পারি, যেগুলো রেগুলেটেড। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি 12 ভোল্টই এখানে অ্যাপ্লাই করতে বলবো, তবে সরাসরি না, মাঝখানে একটা বাক কনভার্টার ব্যবহার করবেন। এখন বাক কনভার্টার ব্যবহার করার সুবিধা কি? বাক কনভার্টার ব্যবহার করলে আপনি ইনপুটে 12 ভোল্ট দিলেও আপনি আউটপুটে 5 ভোল্ট ফিক্সড করে রাখতে পারবেন, অর্থাৎ সেটা রেগুলেটেড সাপ্লাই আসবে। তাহলে আপনি বাক কনভার্টারের যে 5 ভোল্ট রয়েছে সেটার কানেক্টরটা যদি এখানে লাগিয়ে দেন, ওইটার আউটপুট, এবং ইনপুটে যদি আপনি 12 ভোল্ট অ্যাডাপ্টারও সাপ্লাই করেন, তাহলে কিন্তু আর আপনার এটা পাওয়ার আপনি সমস্যা হবে না। আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। আর এখানে তো একটা সিম কানেক্টর দেওয়াই রয়েছে, আপনারা দেখেও বুঝতে পারছেন। এখানে সর্বোচ্চ সাইজের যে সিমটা রয়েছে, ম্যাক্সিমাম সাইজ, ওইটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে পাওয়ার সোর্সটা কনফার্ম করব যে সঠিক পাওয়ারটা দিচ্ছি কিনা, এবং মাঝের যে দুইটা পিন 5 ভোল্টের RX এবং 5 ভোল্টের TX, এই দুইটা পিন আমরা ব্যবহার করব। এখন কথা হচ্ছে এই যে 5 ভোল্ট এটা কত এম্পিয়ারের হবে? এটা অবশ্যই 1 এম্পিয়ারের মধ্যে হতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি একটা অ্যাডাপ্টার কিনেছি, সেখানে তো 2 এম্পিয়ার লেখা, সমস্যা আছে কিনা? আমি বলবো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে 2 এম্পিয়ার অ্যাডাপ্টারটা কিনেছেন বা যেটা আপনার কাছে রয়েছে, সেটা কি আদৌ 2 এম্পিয়ার দেয় কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে আপনি মিনিমাম যদি 1 এম্পিয়ারের অ্যাডাপ্টারও ব্যবহার করেন, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করতে হবে যেন সেটা অবশ্যই ফিক্সড 5 ভোল্ট থাকে। আমরা এখানে একটু খেয়াল করলে দেখি, এখানে একটা এলইডি রয়েছে D6। তো এই D6 এলইডি হচ্ছে নেটওয়ার্ক এলইডি। যখন আপনি এটাকে পাওয়ার আপ করবেন, তখন এলইডিটা 100 মিলি সেকেন্ড অন্তর অন্তর অন অফ হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে সেটা ওই অবস্থায় এটা জ্বলতে নিভতে থাকবে। যখন নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে, তখন প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর এটা একবার অন একবার অফ হবে। এইদিকে রয়েছে একটা এলইডি, সেটা হচ্ছে যে আপনার D5। তো আপনি এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে এই এলইডিটা অন হয়ে থাকবে। এর মানে কিন্তু এই নয় যে এটা পাওয়ার এলইডি। এটা মূলত এই সিমটাতে বা মডিউলটাতে যখন কল আসবে, তখন সাথে সাথে হচ্ছে যে এটা অফ হয়ে যাবে। নিয়ে একটা ডিভাইস নিয়ে কিভাবে বুঝবেন যে এটা কাজ করছে কিনা? তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে একটা সিম কানেক্ট করবেন, এটাকে পাওয়ার দিবেন, দেওয়ার পরে আপনি নেটওয়ার্ক স্ট্যাটাসটা দেখবেন। নেটওয়ার্ক স্ট্যাটাস যদি আপনি দেখেন যে প্রতি 3 সেকেন্ড অন্তর অন্তর সেটা অন অফ হচ্ছে, তাহলে তো আপনি কনফার্ম যেটা নেটওয়ার্কের সাথে অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই সিমটা রেসপন্স করতেছে কিনা, সেটা একটু অন্যভাবেও দেখা যায়। সেটা হচ্ছে আপনি এই না যেই সিমটা এখানে রয়েছে, সেখানে আপনি যদি একটা ফোন দেন, দেখবেন এই এলইডিটা অফ হয়ে যায়। যদি অফ হয়ে যায়, তাহলে আপনি কনফার্ম যে এই মডিউলটা এখন কাজ করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে SIM900 মডিউলটা কিভাবে ব্যবহার করতে হয়, এর কোন পিনের কি কাজ, এবং আপনি যখন পাওয়ার সোর্স দিবেন সেটা কত ভোল্টের হতে হবে, কত কারেন্টের হতে হবে, এই নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা এখন এই আরডুইনো ন্যানোর সাথে SIM900 যে কিটটি রয়েছে, এটার আমরা এখন কানেকশন দিব। কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কিটের সাথে যে পাওয়ার কেবলটি দেওয়া হয়, এই কেবলটি দিয়ে আমরা হচ্ছে কিটটিকে পাওয়ার আপ করব। এখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে, আপনারা যখন এই কেবলটা পাবেন, কেবলটার সাথে যে দুইটা ওয়্যার দেওয়া থাকে, একটা হচ্ছে কালো, একটা লাল। খেয়াল করে দেখবেন কালো ওয়্যারটা দেওয়া আছে এখানে পজিটিভ পাশে, অর্থাৎ ভিসিসিতে, আর লালটা দেওয়া আছে গ্রাউন্ডে। এখন হুট করে যদি কেউ কালোটাতে ভিসিসি সাপ্লাই দেন,
আর লালটাতে হচ্ছে গ্রাউন্ড সাপ্লাই দেন, তাহলে কিন্তু চিপটা আলটিমেটলি ড্যামেজ হয়ে যাবে। এবং আমার মতে অনেকের যে বলে যে নিয়ে তারা কাজ করাতে পারে না, তার মূলত কারণ বোধহয় একটাই, যে তারা এটা নিয়ে সরাসরি সাপ্লাই দিয়ে ফেলে, তারপরে গিয়ে যখন আবার দেখতে পারে তখন সঠিক সাপ্লাইটা দেওয়ার ফলেও জিনিসটা কাজ করার কথা না। এখন হয়তো বলতে পারেন যে জিনিসটা কেন এরকম উল্টা পাঠায়, এটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হয় তারা এই ধরনের কেবলগুলো কেন দেয় আমরা ঠিক জানি না, তবে পূর্বে এটা সঠিক কেবলও ছিল। কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি এই কানেকশনটা আমার একটু খেয়াল করে দিতে হবে। এখন এই দুইটা গ্রাউন্ড কমন করতে হবে। সর্বপ্রথম আমি গ্রাউন্ডটা কমন করে নিই। এখানে একটা গ্রাউন্ড পিন রয়েছে আর এটার গ্রাউন্ড পিন হচ্ছে এখানে, তাহলে একটা কাজ হয়ে গেল। এবার হচ্ছে আমি যেহেতু এটা 5 ভোল্টে ব্যবহার করতেছি, তো ওইটা হচ্ছে টিএক্স পিন, এটা চলে যাবে আমার আরএক্স পিনে, অর্থাৎ D2-তে। এটা আমার আরএক্স পিন, এটা চলে যাবে টিএক্স পিনে D3-তে। এবার প্রথমে হচ্ছে আমি Arduino Nano-কে পাওয়ার আপ করব ইউএসবি কেবলের মাধ্যমে। এটাকে আমি পাওয়ার দিব। এটাকে পাওয়ার দেওয়ার সময় আমাদের পাওয়ার দেওয়া হয়ে গেলে আমাদের একটা প্রোগ্রাম আপলোড করতে হবে। এই সিমটার মাধ্যমে আমি হচ্ছে এখানে একটা ফোন কল করব। এটা হচ্ছে আমার গ্রাউন্ড, তাহলে আমার এখানে কানেক্ট করতে হবে। আপনারা নিজেদের মতো করে ওয়্যার এখানে কানেক্ট করে নিতে পারবেন। এই এলইডি থেকে লক্ষ্য করলে দেখবেন এটা ব্লিঙ্ক করা শুরু করেছে। অলরেডি সে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এটা যেহেতু নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে, তাহলে অলরেডি আমি একটা প্রোগ্রাম আপলোড করে দিতে পারি। স্ক্রিনে যে দেখানো প্রোগ্রামটা রয়েছে এটি আমরা আপলোড করি। এখন যে প্রোগ্রামটি দেওয়া আছে, এই মডিউলটা আমার এইখানে একটি কল দিবে। সেখানে নাম্বারটা আমি মাই সেলফ নামে সেভ করে রেখেছি। আপনারা কলটা আসলে বুঝতে পারবেন প্রোগ্রামটা আপলোড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ফোন চলে আসছে। এখন যেই নাম্বারতে ফোন আসছে আমি যদি সেই নাম্বারে ডায়াল করি, তাহলে আপনারা দেখবেন যে এইখানে যে একটা এলইডি রয়েছে এটা বন্ধ হয়ে যাবে। এই এলইডি দিকে লক্ষ্য করেন, দেখেন বন্ধ হয়ে গিয়েছে। তার মানে কি এখানে অলরেডি কল চলে আসছে। এটা ছিল আমাদের SIM900 যে জিএসএম মডিউল ছিল সেটা দিয়ে ফোন দেওয়ার একটা প্রসেস। এবার আমরা সিম্পলি একটা হচ্ছে প্রোগ্রাম দিব, যেটা মাধ্যমে একটা মেসেজ সেন্ড করবে। প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মেসেজটা চলে আসবে। একটা মেসেজ আসছে, মেসেজটা আমরা একটু ওপেন করি। মেসেজ ফ্রম SIM900A কিট, অর্থাৎ আমি যে মেসেজটি লিখে রেখেছিলাম কোডের ভিতরে, সেই মেসেজটা আমাকে মোবাইলে সেন্ড করেছে। কিসের মাধ্যমে? এই মডিউলটির মাধ্যমে। তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। SIM900A কিট মডিউলটাকে টেস্ট করার জন্য আমাদের কিছু প্রসেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে এটি কমান্ড দিয়ে টেস্ট করা। এখন এটি কমান্ডটা অ্যাকচুয়ালি কী? এটি মিনস হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ আপনি যখন এটিটা সেন্ড করবেন সেটার রিপ্লাই যদি ওকে পাঠায় মডেম বা আমাদের যে কিট রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে মডিউলটা কাজ করছে। এখন এই ওকে থেকেই কিন্তু সব বোঝা যাবে না যে আমার সব ফাংশন ঠিক আছে। যেমন আমি যদি বলি এটি প্লাস CSQ, এটি প্লাস CCID, এটি প্লাস CREG, অর্থাৎ এই যে এটি কমান্ডগুলো রয়েছে প্রতিটা কমান্ড থেকেই আমি ভিন্ন ভিন্ন কিছু আউটপুট পাবো। এটি প্লাস CSQ, এটা দিয়ে হচ্ছে সিগন্যালের যে কোয়ালিটি রয়েছে সেটা টেস্ট করা হয়, অর্থাৎ এটা 0 থেকে 31 পর্যন্ত হতে পারে। যদি 31 হয় তাহলে বুঝতে হবে আপনার মডিউলটা যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে তার সিগন্যাল স্ট্রেংথ খুবই ভালো। তারপরে রয়েছে CCID, এটি প্লাস CCID-তে সেন্ড করে যদি ওকে পাঠায় তাহলে সেখানে একটা ভ্যালু পাঠাবে, অর্থাৎ একটা সংখ্যা পাঠাবে, যেটা হচ্ছে আপনার সিমের ইনফরমেশন। এইটুকু যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনার মডেমটা সিমের সাথে প্রপারলি কানেক্টেড। তারপরে হচ্ছে CREG, সিমটা রেজিস্টার্ড কিনা
এই ক্ষেত্রে এখানে একটা মেসেজ আসবে 0 1 2 3 4 5 এর মধ্যে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর ভিন্ন ভিন্ন কিছু মিনিং রয়েছে। আপনি যদি 1 রিসিভ করেন তাহলে বুঝতে হবে যে আপনার সিমটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে এবং এটা রেজিস্টার্ড সিম। তারপরে আপনি মনে করেন যে আপনি যে মডেমটা নিয়েছেন তার ফার্মওয়্যার ভার্সন কত, এটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কে, এইগুলোর ক্ষেত্রেও আপনি একটা এটি কমান্ড ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে AT+GSV, অর্থাৎ এটা দিলে এটার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার নামও আসবে, এটার ফার্মওয়্যার ভার্সনও চলে আসবে। আরেকটি কমান্ড রয়েছে সেটা হচ্ছে AT+IPR, অর্থাৎ AT+IPR দিয়ে বোঝায় যে আপনার এটা যে কমিউনিকেশন করবে যার সাথে তার বড রেট কত। যদি এই IPR = 0 করা হয় তার মানে হচ্ছে এটা বুঝতে হবে এটা অটো বড রেট করা আছে, অর্থাৎ আপনি যে কোনো বড রেটে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার মাইক্রোকন্ট্রোলারটা যদি সেই বড রেটের হয়ে থাকে। এখন ধরি আমি একটা আর্ডুইনো ব্যবহার করে বা ন্যানো ব্যবহার করে এটা হচ্ছে ইন্টারফেস করব। সেই ক্ষেত্রে আমার আর্ডুইনো ন্যানোতে যদি 9600 বড রেট রাখি তাহলে এই ক্ষেত্রে এইটার সমস্যা করার কথা না। এখন যারা অনেক সময় এটা হয়ে থাকে যে অনেকে এটা কাজ করাতে পারেন না, কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে হয়তো বা এটার মধ্যে অটো বড রেট সেট করা নেই, ফলে আপনি যখন 9600 দিয়ে কমিউনিকেশন করার চেষ্টা করতেছেন এটার বড রেট হয়তো বা 11520 এরকম কিছু হতে পারে বা 4800 এরকম কিছু হতে পারে। তো এইটা বের করার জন্য আপনাকে প্রতিটা বড রেট দিয়ে চেক করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।